ওমা, তুমি রান্নাও পারো? নিধির উপস্থিতি টের পেয়ে পলাশ তাকায়, মুচকে এসে আবার পিঠা বানায়। আর মাত্র একটা পিঠা হবে। নিধি পলাশের কাজ দেখে বলে, আমার কি ভাগ্য, আমার বর রান্না বান্না সব পারে। আল্লাহ, কত ভালো বর। পলাশ কথা বলে না, মুচকে হাসি মুখে ঝুলিয়ে কাজে ব্যস্ত। আমার তো তাহলে রান্না বান্নার কোনো ঝামেলাই নেই। তুমি রাঁধবে, আমি খাবো। ইস, কি আরাম। পলাশ হাতের কাঠি রেখে বলল, এই আশা করলে সারাদিন রাত পাটিসাপটা পিঠাকেই থাকতে হবে। কেন কেন? কারণ আপনার বর পাটিসাপটা পিঠা আর চা ছাড়া কিছুই বানাতে পারে না। নিধি দুঃখ চেহারা করে বলল, তাই? পলাশ নিধির দিকে তাকিয়ে হাসে। নিধিও হাসে, মুহূর্তে বলে, আমাকে ডাকতে কষ্ট করে এসব করতে গেলে কেন? পলাশ নিধির নাকের আঙুল ছুঁয়ে বলে, বেড়ালটা যেভাবে গোটেশুটে করে ঘুমাচ্ছিল, জাগাতে ইচ্ছে করেনি। নিধি আদরি ভঙ্গিমায় হাসে। পলাশের গা ঘেঁষে দাঁড়িয়ে একটা পিঠা হাতে নিয়ে খায়। খেতে খেতে বলে, খুব মজাই হয়েছে তো। কে শিখিয়েছে? পলাশ নিধির প্রশংসা শুনে খুশি হয়, হাত বাড়িয়ে নিধিকে জড়িয়ে নেয়। তারপর নিজেও একটা হাতে নিয়ে খায়। আমার কাছে শিখেছি। আমার জ্বর হলে আমি পিঠা খেতে চাইতাম, তখন আমা বানিয়ে দিত। আমি পাশে বসে থাকতাম, দেখতে দেখতে শেখা হয়ে গেছে। তারপর মাঝে মধ্যে আমাকে টুকটাক সাহায্য করতাম। শাশুড়ির কথা শুনে নিধির মন খারাপ হয়। এতে মেয়েটা যে আদরের খুব অভাব। পলাশ নিধির মুখের দিকে তাকালে নিধি বলল, আম্মার সাথে কথা বলতে পারবো না, আমার খুব ইচ্ছে করছে। পারবে না কেন? দাঁড়াও, ফোন নিয়ে আসি। রাবিয়া হাসি মুখে টেবিলে নাস্তা এনে রাখে। খুশিতে বুকটা টিপ টিপ করছে। কিছুক্ষণ আগে নিধির সাথে কথা হয়েছে, তার আরেক বৌমা। মেয়েটা যখন আম্মা বলে ডাকলো, রাবিয়ার বুকটা সুখে কানাই কানাই ভরে গেছে। প্রায় 10 মিনিটের মতন কথা বলেছে। রাবিয়া আশ্বাস দিয়েছে সবাইকে মানিয়ে অতি শীঘ্রই পলাশ আর নিধিকে ঘরে ফিরিয়ে আনবে। এই দুই ছেলের জন্য সারা জীবন কাটিয়ে ফেলেছে। এখন এই ছেলেরা যদি সুখে থাকতে না পারে, তাহলে হবে না। ছেলেদের সুখের জন্য যা করা দরকার সব করবে, সব। হঠাৎ করে সুইটি গলা ফাটিয়ে চিৎকার দিয়ে ওঠে। নাস্তার টেবিলে সবাই সুইটির রুমে যায়। সুইটি আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদছে। তার ইউকাট চুল আর ইউকাট নেই, কাঁধ পর্যন্ত তেরা ব্যাকা করে কাটা। কপালের সামনে চুল একেবারেই উধাও। কে করেছে এমন কাজ, এটা আর বুঝতে বাকি নেই। শওকত আর মজিব হাওলাদার আবার নাস্তার টেবিলে ফিরে আসে। শিমুলকে কিছু বলার রুচি হচ্ছে না। আসমা আর পেশাকার রাবিয়াকে ধরে। আসমা তেরে এসে বলল, তোর ছেলে এগুলো করেছে, তাই না? কালকে পুষ্পর সাথে হওয়ার ঘটনা ফুলি তাকে বলেছে। এখন সুইটির অবস্থা দেখে খুশিই লাগছে আর হাসিও পাচ্ছে। মুখ টিপে হাসি রোধ করে বলল, আমার ছেলে সব করবে কেন? ফুলি সুইটির দিকে এগিয়ে বলল, আফা, আপনার চুল কি কাওয়াই নিছে গা? সুইটি রাগি চোখে তাকালে ফুলি বলল, কাওয়াই চুল নিয়া বেডিরে কোনো বেডায় বিয়ে করতেন আফা? আপনি হারা জীবন বিয়া ছাড়া থাহা লাগবো, বাজারের রতনী পাগলির মতন। সুইটি পা আছড়ে বলল, আম্মু। আসমা ফুলিকে ধমক দেয়। ফুলি ভয় পায় না, দাঁত কেলে হেসে বলল, ঠুল্লা মাথা হইয়া যান, ব্লেড আইনা দেই আপনারে আফা। পেশাকার ফুলিকে মারতে আসলে ফুলি তার পা দরজার দিকে বাড়ায় আর বলে, ঠুল্লা মাথা বেল বেল, রাখবো নিগো বালা তেল বাইচা, বুড়া বাডা আনবো নাইচা নাইচা। পেশাকার ফুলিকে ধরতে পারে না। ফুলি চঞ্চল পায়ে বেরিয়ে যায়। পেশাকার আবার রাবিয়াকে বলে, কিভাবে এমন ছেলে পেটে নিয়েছিলা, দেখেছো মেয়েটার কি হাল করেছে? আসমা মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, পুষ্পর চুল এমন করে কেটে দিলে কেমন লাগবে? পেশাকার আর আসমা রাবিয়ার কথার অপেক্ষা না করে শিমুলের রুমের দিকে ছোটে। কিন্তু রুমে যেতে হয় না। শিমুল খুব আয়েশ করে পরোটা খাচ্ছে। পেশাকারের গলার আওয়াজ বাড়িয়ে বলল, হারাম জাদা, কি করেছিস এগুলো? শিমুল না বোঝার ভান করে বলল, চিল্লাও কেন, আমি কি করেছি? তুই জানিস না মেয়েটার কি হাল হলো? মজিব হাওলাদার কতক্ষণ চিল্লাচিল্লি করে শিমুলকে বকাঝক্কা করে। শিমুল নিরুত্তর। বকা দিক, তাতে কাজ তো কমপ্লিট। শিমুলের এই চুপ থাকা সবাইকে আরো রাগিয়ে দেয়। শিমুল নাস্তা শেষ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। সুইটির রুমে যেতে যেতে বলল, দেখি কি হাল। তারপর সুইটির রুমে গিয়ে সুইটির দিকে তাকিয়ে চুপচুপ করে শব্দ করে, ইস, তোর ইউকার চুলের কি হলো? সুইটি শিমুলের দিকে তাকিয়ে বলল, তুমি তো করেছো,
তুমি এত খারাপ? শিমুল হাসে। কাল রাতে সে এই মহান কাজটা করেছে, তার বউকে কষ্ট দেবে আর সে ছেড়ে দেবে? শিমুল তো এত ভালো না, তার ফুলকে কেউ আঘাত করলে মোটেও ছেড়ে দিবে না। সুইটি ঘুমেছিল তাই বুঝতে পারেনি। আমি করেছি? হ্যাঁ। আচ্ছা, একটা ব্লেড এনে দিই, সব চুল ফেলে দে। সুইটি হতভম্ব হয়ে তাকিয়ে আছে। শিমুল বলল, তোর চুল নাকি বেশি বড় হয়ে গেছে। তোমার বউর চুল যদি না কাটি, আমার নাম সুইটি না। আবার বউয়ের দিকে হাত বাড়ালে তোর হাত কেটে দেব। সুইটি কিছু বলার আগে শিমুল বেরিয়ে যায়। পেশাকার সব রাগ গিয়ে পুষ্পর উপর পড়ে। নবাবজাদি আজকেও দেরি করে উঠেছে। উনি গিয়ে পুষ্পর সামনে দাঁড়ায়। এটা কি বাপের বাড়ি পেয়েছো? পুষ্পর হাত কচলিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে ভোর সকালেই বেরোতে চেয়েছিল, কিন্তু শিমুল দেয়নি। তার এক কথা, ফুলি আছে, পোড়া হাত নিয়ে কাজ করতে হবে না। পেশাকার পুষ্পর গালে খোঁচা মেরে বলল, মুখ দিয়ে কথা বেরোয় না? নাস্তা কে বানাবে? সবাই কি খাবে সে খেয়াল নেই? খালি জামাই নিয়ে শুয়ে থাকলে চলবে? পুষ্প হাত দেখিয়ে বলল, বুবু হাত পুড়ে ফেলেছি তাই। পুষ্পর কথা শেষ হবার আগেই পেশাকার বলল, এমন হাতের পুরা নিয়ে জামাইয়ের বাড়িতে কতই কাজ করেছি, তোমার মতো ঢং করি নাই। শিমুল কিছুটা দূর থেকেই বলল, বিয়ে করে বউ এনেছি, কাজের মেয়ে না। তোমার যা লাগবে ফুলিকে বলো। আমার বউ ভং করবে, রং করবে, যা মন চায় তাই করবে। ছেলের কথা শুনে রাবিয়া মুচকি হাসে। তার স্বামী কখনোই এভাবে কিছু বলেনি। পেশাকার রাবিয়াকে সীমাহীন কষ্ট দিল, টু শব্দ করেনি। ছেলে বলেছে বিদায় শান্তি লাগছে। পেশাকার মজিব হাওলাদের দিকে তাকিয়ে বলল, দেখেছো পোলা নাভি শুকিয়েছে কিনা সন্দেহ, আর এই পোলা আমার সাথে তর্ক করে। শিমুল তেরা গলায় গেঞ্জি উঠিয়ে বলল, আসো দেখি নাভি শুকিয়েছে কিনা। শিমুলের কথায় পেশাকার চোখ বড় বড় করে তাকায়। শিমুল পেশাকারের চোখের দৃষ্টি দেখে বলল, তুমি চোখে দেখবে তো নাকি তোমার সুইটিকে ডাকবে? পেশাকার চোখ পাকিয়ে তাকিয়ে থাকে। শিমুল মুচকি হেসে বলল, একজন মাথায় চুল নাকি বেশি বড় হয়ে গিয়েছিল, দেখেছো কি হাল হলো? এখন দেখছি তোমার গলায় চুলকানিও বেড়ে গেছে। তোমার কি হয় আল্লাহ জানে। পেশাকার হতবম্ব চাহনি উপেক্ষা করে শিমুল বাইকের চাবে হাতে আঙুলে ঘোরাতে ঘোরাতে বেরিয়ে যায়। পেশাকার পুষ্পর দিকে তাকালে পুষ্প কাচুমুচো করে রান্নাঘরে ঢুকে যায়। সুইটির চুলের যা অবস্থা, তাতে ন্যাড়া না করলে হবে না। কোনো উপায় না দেখে বিষণ্ণ মুখে সুইটি ন্যাড়া হয়। তার এত সুন্দর চুলের এই দশা হলো। এই দুঃখে কতক্ষণ কাঁদে। ফুলি খিলখিল করে হেসে পুষ্পর গায়ে ঢলে পড়ে। শিমুল দুপুরে ফিরলে ফুলি ছুটি গিয়ে বলল, ভাইজান, আমাদের বাড়িতে একটা টিনের ঘর উঠছে। ফুলির কথার ইঙ্গিত বুঝতে পেরে শিমুল হাসে। বাড়ির ভিতরে এসে দেখে সুইটি মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। শিমুল ফুলিকে বলল, ফুলি যা তো একটু তেল গরম করে আন, তোর সুইটি আপনার মাথায় দিয়ে দিই। বেচারির ইউকার চুল বলে কথা। পুষ্পর বাবা মায়ের জন্য মন কেমন করে। ওনাদের কথা মনে পড়লেই চোখে পানি জমে। কত দিন হয়ে গেল ওনাদের দেখছে না। দিন দিন পেশাকারের অত্যাচার বাড়ছে। রাবিয়ার শাশুড়ি হিসাবে একদম নরম, কিন্তু পেশাকার সুইটি আর আসমা মিলে পুষ্পর জীবন অতিষ্ঠ করে ফেলেছে। শিমুল তো সারাদিন ঘরে থাকে না, থাকে পুষ্প। ওনারা তার সাথে যে মানসিক অত্যাচারটা করে, তার চেয়ে একবেলা ভাত কম খেলেও শান্তি। পুষ্প তার আম্মার কথা মনে হয়। উনি বলেছিলেন, শ্বশুরবাড়ির লোক ভালো না হলে শান্তি লাগে না, চেয়ারম্যান বাড়ির মানুষ ভালো না। মায়ের কথা মনে হয়ে পুষ্প ফুপিয়ে কেঁদে ওঠে। বুকটা চিনচিন করে জ্বালাপোড়া করে। পুষ্পর ফুপিয়ে ওঠার শব্দ শুনে শিমুল পুষ্পর দিকে ফেরে। মোবাইলের লাইট জ্বালিয়ে পুষ্পকে কাঁদতে দেখে অবাক হয়। চোখের পানি মুছে বলল, কাঁদো কেন? পুষ্প মাথা নেড়ে বোঝায় কিছু না। শিমুল বোধ হয় বুঝতে পারে। মা বাবার কথা মনে পড়ছে? পুষ্প ফুপিয়ে ওঠে। হ্যাঁ। শিমুল মুচকি হাসে। বোকা মেয়ে, তাই বলে কাঁদতে হবে? পুষ্প কাঁদো কাঁদো গলায় ফেস ফেস করে বলল, তুমি তো ছেলে মানুষ, মা বাবা ছেড়ে আসার যে কষ্ট তা তুমি কি করে বুঝবে? শিমুল পুষ্পর চোখের পানি মুছে বলল, তাই তো, বেশি খারাপ লাগছে? হুম। আচ্ছা, তাহলে বাবা মায়ের কাছে নিয়ে যাব, খুশি? পুষ্প খুশি হয়ে শিমুলকে জড়িয়ে ধরে। খুশি। তুমি মাকে বলো কালকে আমি তোমাকে নিয়ে তোমাদের বাসায় যাব, তারপর না হয় আমিও বলবো। আচ্ছা। যথারীতি সকালের নাস্তা বানানোর সময় পুষ্প আস্তে ধীরে বাবার বাড়ি যাবার কথাটা বলে। রাবিয়া পুষ্পর থমকানো মুখটার দিকে তাকিয়ে থাকে। পুষ্প তার কাছে অনুমতি নিচ্ছে, তাকে বলতে ভয় পাচ্ছে।
রাবিয়া দীর্ঘশ্বাস ফেলে পুরনো দিনের কথা মনে পড়ে যায়। রাবিয়া 6 মাস কি 1 বছর পরে বাবার বাড়ি যাওয়ার ইচ্ছা পোষণ করলে বা তার বাবার বাড়ির কেউ নিতে আসলে তিনি ভয়ে পেশাকারের কাছে বলতে পারতো না। শৌকতকে বললে বলতো, আম্মা যা বলে তাই হবে, আমি এসবে নেই। বাবার বাড়ি যাওয়ার আশায় মনে সাহস জুগিয়ে বললে পেশাকার কত কথা শুনিয়েছেন। রাবিয়া ভয়ে বলতো, আমার কতদিন হয়েছে যায় না, সবাইকে দেখতে ইচ্ছে করছে। পেশাকার মুখ ঝামটা দিয়ে বলতো, জামাই বাড়ি এসে দিনের হিসাব করলে তো হবে না। তুমি চলে গেলে সংসার সামলাবে কে? রান্না বান্না করবে কে? রাবিয়া ভয়ে মিয়ে যেত। স্বামীকে বললেও তিনি কিছু বলতো না। মনের কষ্টে কেঁদে সারা হয়েছে। স্বামী, শ্বশুর, শাশুড়ি, দাদি, শাশুড়ি সবার কাছে মিনত করে চোখের পানি ফেলে অনেক সাধনার পর যেতে দিত। রাবিয়ার অবাক লাগতো যে মা বাবা জন্ম দিল, এত বছর লালন পালন করে বড় করে এই বাড়িতে পাঠালো, সেই বাবা মায়ের কাছে যেতে এত কষ্ট করতে হয়। এটাই কি মেয়েদের জীবন? এ কেমন সমাজ, যে সমাজ বাবা মায়ের কাছে যেতে হলে চোখের পানি বিসর্জন দিয়ে যেতে হয়। রাবিয়া পরবর্তীতে তার আশেপাশের মহিলাদের দেখছে, ওনাদের শাশুড়ি ওনাদের সাথে যেমন ব্যবহার করত, ওনারাও বউদের সাথে ঠিক এমনটাই করে। ভাবটা এমন যে আমি আমার জীবনে এইভাবে কাটিয়েছি, তুই কেন আরামে কাটাবি? তোকেও আমি জ্বালাবো। রাবিয়া এইসব থেকে প্রতিজ্ঞা করেছিলেন তার সাথে যেটা হয়েছে তার ছেলের বউদের সাথে সেটা করবে না। প্রতিশোধ না নিয়ে উনি ওনার ইচ্ছাটা ছেলের বউদের মাঝে পূরণ করবেন। তৃপ্তি করে দেখবেন বউদের হাসি মুখ। রাবিয়া পুষ্পর মাথায় হাত বুলিয়ে বলল, যাবে, অবশ্যই যাবে, এত ভয় পাচ্ছ কেন? রাবিয়ার এমনতর কথায় পুষ্প ঝরঝর করে কেঁদে দেয়। যদি যেতে না করেন তাই খুব ভয় লাগছিল আম্মা। যারা তোমাকে জন্ম দিয়েছে তাদের কাছে যাবে, এতে না করার কি আছে? পাগল মেয়ে। আম্মা, আমি কলেজে পড়লে কি কোনো সমস্যা হবে? সমস্যা হবে কেন? অবশ্যই লেখাপড়া করবে। আমিও এটাই বলতে চাচ্ছিলাম, এতদিন হলো এই বাড়িতে এসেছো, কলেজের নামই নেই যে। আব্বার বাসায় বইপত্র আছে, সেগুলো আনতে হবে। আর ভাবছিলাম আপনারা পড়তে দেন কি না। আমরা পড়তে দেওয়ার না দেওয়ার কে? তোমার লেখাপড়া তুমি করবে। মেয়েদের এই পড়াটাই হাতিয়ার। জীবনের চলার পথে নিজেকে তৈরি রাখা জরুরি। জীবনের মোড় কখন কোথায় যায় কে জানে। পুষ্প হেসে বলল, আম্মা, আপনি খুব ভালো, আমার ধারণার চেয়েও ভালো। পেশাকার এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে দুজনের কথোপকথন শুনছে। একে তো শিমুলের সাথে সুইটিকে বিয়ে দিতে পারেনি, সেদিন আবার পুষ্পর জন্য সুইটির চুল কাটলো। তার আদরের সুইটি সেই দুঃখে ঘর থেকে বেরোয় না। দিনকে দিন পুষ্প তাদের চোখের বিষ হয়ে যাচ্ছে। তাদের কাছে গিয়ে বলল, কোথায় যাবে পুষ্প? রাবিয়া ভাবলেশীন ভাবে বলল, বাবার বাড়ি যাবে। কয়দিন আগেই না নাউট করে আসলো, এখন আবার কিসের যাওয়া? এখন যাওয়া যায় নেই। পুষ্প আতকে শাশুড়ির দিকে তাকায়। রাবিয়া সহজভাবেই বলল, আম্মা, মা বাপেরে দেখতে যাবে, এতে আমাদের এত নাক গলানোর ঠিক না। ওর বাপ মা ওরে জন্ম দিয়েছে, মেয়ে হিসেবে তাদের কাছে যাওয়ার অধিকারটুকু পুষ্পর আছে। তাছাড়া হঠাৎ করে বাবা মা ছেড়ে আছে, ছোট মানুষ, হয়তো খারাপ লাগছে, ঘুরে আসুক, মন ভালো থাকবে। পেশাকার ফুঁসে উঠে বলল, বউকে এত লাই দিও না, পরে লাগাম টানতে পারবে না। লাগাম টানার জন্য শিমুল আছে, আমি লাগাম টানার কে? আমি আমার ছেলের লাগাম টানতে পারি, ছেলের বইয়ের না। পেশাকার অগ্নি দৃষ্টি নিয়ে রাবিয়াকে দেখে, তারপরে বলে, বিয়ে হয়েছে, এখন আর পড়ে কি করবে? সংসার করো, বাচ্চা নাও, পড়ালেখার কি দরকার? পুষ্প মাথা নিচু করেই বলল, আমি পড়বো বুবু। পড়ার দরকার নেই, পড়ে কি করবে? শিমুল ডাইনিং টেবিলে বসে বলল, আমার বউকে আমি অফিসার বানাবো। পেশাকার বিরক্ত চোখে শিমুলকে দেখে। ছেলেটা আজকাল বেয়াদব হয়ে গেছে। কই তার ছেলে তো এমন বইয়ের পক্ষ নিয়ে তর্ক করেনি, এই ছেলে এমন কেন? পেশাকারের মনে হয় পুষ্প তাবিজ করে শিমুলকে এমন বানিয়ে দিয়েছে। তোরে কিছু বলছি না তো তুই ভাই চেতস কেন? আমার বউ আর আমি একই তো হলাম, তাই না? মহিলাদের সব কথায় নাক গলাস কেন? ফুলে রুটি বানাতে বানাতে বলল, বুবু, আপনি কি বয়রা শুনেন না? ভাইজান কইতাছে ভাবি আর ভাই এক, তো কেডাই না গলাইব আপনার জামাইয়ের? পেশাকার ফুলের দিকে তাকায়। এই তুই এত পক পক করস কেন? আল্লাহ মুখ দিছে কথা কইতাম না। বেশি কথা বলিস, থাপড় দিয়া দাঁত ফেলাইয়া দেব। বেয়াদব। ফুলে বিড়বিড় করে বলল, এই জন্যই ভাইজান কয় আপনার গলা চুলকায়।
ফুলির কথা শুনে উপস্থিত সবাই মুচকি হাসে। পেশাকার ফুলিকে মারতে গেলে রাবিয়া আটকায়। পুষ্পর দিকে তাকিয়ে মুখ ভেঙচিয়ে বলে, তুমি কথায় কথায় এই মেয়েকে ছোট বলো কেন? এই মেয়ে নাকি ছোট? ছোট হলে জামাইয়ের লগে থাকে কেমনি? পেশাকার কথা শুনে রাবিয়া লজ্জা পায়। উনি কি পাগল? শিমুলের সামনে এগুলো কি বলে? আলগোছে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। শিমুল পেশাকারের কাছে এসে দাঁত কেলিয়ে হাসে। মাথাটা নিচু করে খপ করে পেশাকারের হাত ধরে বলল, কেমনে থাকে দেখবা, চলো দেখাই। পেশাকার শিমুলের দিকে তাকিয়ে বিড়বিড় করে রেগে সেখান থেকে চলে যায়। আজকে শওকত আসুক, এই শিমুলের এত তর্ক বের করবে। পেশাকার চলে গেলে রাবিয়া আসে। শিমুল মায়ের কাছে এগিয়ে আসে। আম্মা, পুষ্প কান্নাকাটি করছে, ওকে একটু তাদের বাড়িতে দিয়ে আসি। আচ্ছা, বিকেলে নিয়ে যাস। ঠিক আছে। পুষ্প হঠাৎ করে রাবিয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। রাবিয়া কিছু না বলে পুষ্পকে জড়িয়ে ধরে। তিনি পুষ্পর কাদার কারণটা ধরতে পেরেছে। পুষ্প সুখে কাঁদছে। এত ভালো শাশুড়ি কয়জন পায়? সব আপদের মুখেই শাশুড়িদের নিয়ে ভয়াবহ কথা শুনতে শুনতে তার মনে একটা ভয় ঢুকে গিয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে রাবিয়া তার শাশুড়ি না, আরেক মা। শিমুল মুগ্ধ চোখে দুজনকে দেখে। এই দুজনই তার দুনিয়া। এই দুজনকে যখন একসাথে দেখে বুকটা সুখে চিনচিন করে ওঠে। বউ আর মা ঝগড়া দ্বন্দ্ব লেগে থাকলে যে পুরুষটা কি মানসিক চাপে দিন কাটায়, এটা একটা পুরুষ ছাড়া কেউ জানে না। পুষ্পকে বাবার বাড়িতে মাত্র 2 দিন থাকতে দেওয়া হলো। শিমুলের বুক ভরা আহাজারির প্রতি ঘন্টায় ঘন্টায় ফোন দিয়ে মন খারাপের বার্তা, রাতের গভীরে কান্না কান্না ভাব করে পুষ্পকে কাছে ডাকা, ফিসফিস করে আদরে কথা, সব মিলিয়ে পুষ্পকে পাগল করে ছেড়েছে। পুষ্প বলছে তার সাথে থাকতে, কিন্তু শিমুল থাকবে না। তার নাকি লজ্জা লাগে। 2 দিন থেকে পুষ্প নিজেকে আর মানাতে পারে না। তারও যে মন আনচান করছে। সবাইকে বলে শিমুল এসে ফের নিয়ে যায়। রাতের খাওয়া দাওয়ার পরে পুষ্প রুমে আসে। শিমুল তার অপেক্ষায় বসেছিল। পুষ্প ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। আয়না দেখে দেখে মুখে ক্রিম দেয়। শিমুল গম্ভীর চোখে পুষ্পকে দেখছে। আয়নার শিমুলের চোখের দৃষ্টি দেখে পুষ্পর কেমন লজ্জা লাগে। মাত্র 2 দিন পরে দেখা হয়েছে, অথচ মনে হচ্ছে নতুন করে দেখা হলো। চোখের দৃষ্টি পড়ে গায়ে নতুন করে শিহরণ জাগালো। পুষ্প সমাল তালে শিমুলকে জ্বালাতে মাদক মিশিয়ে দৃষ্টি নিক্ষেপ করে। প্রেয়সীর চোখের ভাষা পড়তে শিমুল বেগ পেতে হয় না। চঞ্চল দেহটা বিছানায় বসতে নারাজ। ঠোঁট কামড়ে হেসে বিছানা ছেড়ে এগিয়ে আসে। পুষ্পকে তার দিকে ফিরিয়ে বুকে জড়িয়ে নেয়। শান্তি শান্তি গলায় বলে, বউ, এতক্ষণে শান্তি লাগছে। এই 2 দিন কি অবস্থায় ছিলাম? পুষ্প 2 হাত দিয়ে শিমুলকে জড়িয়ে মুখটা উপরে তোলে। মিস করেছো? শিমুল পুষ্পর কপালে চুমু দেয়। পুতুলটার নাকের ডগায় নিজের নাক আহত করে ধাক্কা দিয়ে বলে, প্রচুর। পুষ্প হাসে। শিমুলের বুকে আঙুল দিয়ে বিলি কাটে। শিমুলের শরীর ঝিমিয়ে ওঠে। ঘোর লাগা চোখে পুষ্পকে বিছানায় নিয়ে যায়। পুষ্প চোখ বন্ধ করে বলল, আপনি খুব খারাপ শিমুল ভাই। ম্যাডাম, আপনি তো খারাপ বানিয়েছেন। পুষ্প আর কথা বলার সুযোগ পায় না। শিমুলের ছন্ন ছড়া ছোঁয়ায় খিলখিল করে হেসে ওঠে। শিমুল দিশা হারায়। হারিয়ে যেতে চায় সুখের রাজ্যে, যেখানে প্রতিটা নিঃশ্বাস সুখে হাসে, সুখে কাঁদে। শিমুল ফিসফিস করে বলল, আরে বাবা, এত সুরসুরি কেন? পুষ্প কথা বলে না। কেন এত সুরসুরি এর ব্যাখ্যা তার জানা নেই। রাবিয়ার মন রক্ষাতে শওকত হাওলাদার পলাশ আর নিধিকে ফোন করে বাড়িতে আসার অনুরোধ করে। সবাই এতে বেশ অবাক হয়। চেয়ারম্যান এত সহজে হার মানার পাত্র তো নয়। তাহলে পলাশের মন মানে না। কিছু তো চলছে তার আগে পিছে, কিন্তু কি সেটাই ধরা ছোঁয়া যাচ্ছে না। পলাশ পাশে ঘুমিয়ে থাকা নিধিকে শক্ত করে জড়িয়ে ধরে। নিধি তার কতটা জুড়ে শুধু সে আর তার আল্লাহ জানে। এই মেয়েটার কোনো ক্ষতি সে হতে দিবে না। দরকার হলে নিজে মরে যাবে, তারপরেও নিধিকে ভালো রাখা চাই। সকাল থেকে পুষ্প খুবই খুশি। খুশির মূল কারণ হলো আজকে পলাশ আর নিধি আসছে। তারই কলেজের শিক্ষিকা। তার যা এটা ভাবতেই খুশিতে নাচতে ইচ্ছা করে। 12টার দিকে পলাশ আর নিধি আসে। রাবিয়াকে দেখে নিধি মা বলে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। নিধির মনে হয় রাবিয়ার শরীর থেকে কেমন মা মা ঘ্রাণ আসছে। রাবিয়াকে দেখে বুঝতে পারল পলাশ তার মায়ের মতোই হয়েছে, শ্রান্ত স্নিগ্ধ। রাবেয়াও পরম স্নেহে নিধিকে কপালে চুমু দেয়। সবার সাথে আলাপচারিতা করার পরে গম্ভীর মুখে শওকত হাওলাদার আসে। ওনাকে দেখে নিধির চোয়াল শক্ত হয়ে ওঠে। এই সেই লোক যে নিধির জীবনটা দুর্বিষহ করে দিয়েছে। চরিত্রের দাগ লাগাতে 2 বার ভাবেনি। তাকে মেরে ফেলতে লোক পাঠিয়েছিল। ওনাকে দেখে নতুন করে আবার সব কালো স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে।
এমন মানুষকে বাবার জায়গা স্থান দিতে মন টানে না। তারপরে উনি পলাশের বাবা, সেই সম্মান থেকে আলতো গলায় সালাম দেয়। শওকত হাওলাদার নিধির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। মেয়েটা তো ফর্সা না, দেখতে আহামরি সুন্দরী না। এই মেয়ে কিভাবে তার রাজপুত্রের মতন ছেলেকে কাবু করলো? উনি সালামের উত্তর দিয়ে চুপচাপ গম্ভীর মুখে বসে থাকে। পলাশ তার মায়ের কাছে গেলে নিধি আড়ষ্ট হয়ে যায়। ওনার সামনে এইভাবে বসার মানে হয় না। উঠে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই শওকত হাওলাদার গমগমে গলায় বলল, পরিকল্পনা তো সফল। নিধি অবাক হয়ে বলল, কিসের পরিকল্পনা? আমার আলাভোলা ছেলেকে যে পটালে আর বিয়েও করে ফেললে। নিধি হালকা করে ঠোঁট বাঁকিয়ে জিতে যাওয়ার হাসি হাসে। শওকত হাওলাদার সেদিকে তাকিয়ে বলল, কি মনে করেছ জিতে গিয়েছ? কি জানি। শওকত হাওলাদারের গা জ্বালানো হাসি দিয়ে বলল, চেয়ারম্যানের সাথে টক্কর দেওয়া এত সহজ না। নিধি নির্লিপ্ত গলায় বলল, আচ্ছা আচ্ছা, সামনে যা হবে মুখ দিয়ে আর আচ্ছা বেরোবে না। নিধি চমকে শওকত হাওলাদারের দিকে তাকায়। এই লোক আবার কি ষড়যন্ত্র করতে চায়? আপনি আর কিছু করতে চাইলে খারাপ হবে কিন্তু। কি করবে? ওনার এত ভাবলিসীন ভাবে কথার ভঙ্গি দেখে নিধির বুকটা ভয়ে মুচড়িয়ে ওঠে। এই জল্লাদ ধরনের মানুষটা যা ইচ্ছা তাই করতে পারে। শওকত গম্ভীর গলায় বলল, পলাশের থেকে তোমাকে আলাদা করার দায়িত্ব আমার। নিধির গলায় কথা আটকে যায়। এই লোক এত সহজে সব মেনে তাদের বাড়িতে আসতে বলবে, এটা নিধি আর পলাশের বিশ্বাস হয়নি। এত সহজে হারার পাত্র উনি না। তাহলে উনি কি করতে চাইছেন? দাঁতে দাঁত চেপে বলল, এমন কিছু করবেন না। তোমাকে কুড়িগ্রামে পাঠানোর ব্যবস্থা করেছি। তারপর দেখা যাবে তোমার পাশে পলাশ কই থেকে আসে। ওনার কথার অর্থ নিধির বোধগম্য হয় না। মানে? শওকত হাওলাদার এর উত্তর দিলেন না। তিনি নিজের মতন করে বলল, কিভাবে ছেলেদের মাথা নষ্ট করতে হয় এগুলো তোমার বাবা মাই শিক্ষা দিয়ে গেছে নাকি? না মানে কত নিখুঁতভাবে কাজটা করলে। মৃত বাবা মায়ের নিয়ে এমন কথা শুনে নিধির চোখে পানি টলমল করে ওঠে। নিধির চোখের পানি দেখে শওকত হাওলাদার বলল, আসলে বাবা মায়ের থেকে। ওনার কথা শেষ হবার আগে নিধি ভাঙা গলায় বলল, আপনি একটা ছোট লোক, নির্লজ্জ, অমানুষ। ছেলের বউয়ের মুখে এমন কথা শুনে শওকত হাওলাদার চোখে রাগে লাল বর্ণ হয়। চোখের আকৃতি দেখে মনে হচ্ছে বেরিয়ে আসবে। শটান দাঁড়িয়ে গেল। কখন যে মজিব হাওলাদার এসে দাঁড়িয়েছেন তা খেয়াল করলো না। নিধি কিছু বুঝে ওঠার আগেই মজিব হাওলাদার তার মুখ চেপে ধরে বলল, আমার বাড়িতে এসে আমার ছেলেকে উল্টাপাল্টা বলার সাহস কই থেকে পাও? এখন মুখটা ভেঙে দেই। এতক্ষণ আড়াল থেকে পলাশ সব শুনেছিল। এখন মজিব হাওলাদারের কাজ দেখে হনহন করে বেরিয়ে আসে। দাদার গায়ে সর্বশক্তি দিয়ে ধাক্কা দিয়ে বলল, আমার বউয়ের গায়ে হাত দেওয়ার আপনি কে? আমি এখন আপনার হাতটা ভেঙে দিই? মজিব হাওলাদার বলল, তোর বউ তোর আব্বাকে কি বলেছিস শুনেছিস? শুনেছি, তাই বলে আপনি আমার বউয়ের গায়ে হাত দেবেন? অসভ্য। শওকত হাওলাদার তেড়ে আসে। কাজ সামনে দাঁড়িয়ে আছিস, ভুলে গেলি নাকি? মুখ সামলে কথা বল। পলাশ তার আব্বার দিকে তাকায়। এই লোকটাকে আব্বা বলে পরিচয় দিতে ঘৃণা হয়। কিছুক্ষণ আগে কলেজের প্রিন্সিপাল ফোন করে পলাশকে জানালো নিধির ট্রান্সফার প্রায় হয়ে গেছে কুমিল্লা কুড়িগ্রামের সরকারি কলেজে। পলাশ অবাক হয়ে বলল, কিন্তু আমরা তো অ্যাপ্লিকেশন করিনি। তোমার আব্বা ঊর্ধ্বতন কর্মকর্তাকে দিয়ে বদলি করাচ্ছেন, আমিও কিছুক্ষণ আগে জেনেছি। পলাশের চল শক্ত হয়ে যায়। এর জন্যই আজকে বাড়িতে ডেকে আনা। তিনি আবারও নিধি আর পলাশকে আলাদা করতে চাইছেন। পলাশ দ্রুত পায়ে এগিয়ে থমকে যায়। আড়ালে দাঁড়িয়ে শওকত আর নিধির কথোপকথন শোনে। পলাশ চিৎকার করে বলল, আপনি যে এত বড় মাপের খেলোয়াড় তা তো জানা ছিল না। শওকত হাওলাদার অবাক হয়ে তাকিয়ে থাকে। পলাশ কখনোই এমন জোরে কথা বলে না। পলাশের চিৎকার শুনে বাড়ির সবাই ছুটে আসে। শওকত হাওলাদার অপ্রস্তুত হয়ে বলল, এভাবে চেঁচাচ্ছ কেন? পলাশ মাথা নেড়ে বলল, বছরখানেক আগে যদি এভাবে চেঁচাতে পারতাম, প্রতিবাদ করতে পারতাম, তাহলে আজকে এই দিনটা আসতো না। শিমুল পলাশের কাছে এসে দাঁড়ায়। ভাই কি হয়েছে? পলাশ শিমুলের দিকে তাকিয়ে ফুপিয়ে ওঠে। শওকত হাওলাদারের দিকে আঙুল তুলে বলল, উনি এত নিষ্ঠুর কেন শিমুল? ওনার মতো পাশার মানুষ তো আমাদের বাবা হওয়ার কথা ছিল না। শওকত হাওলাদার বলল,
উল্টো পাল্টা কথা বলবি না। কি করেছি আমি? পলাশ শওকত হাওলাদারের চোখের দিকে তাকিয়ে বলল, আপনি জানেন না কি করেছেন? বাবা, নিধির বদলি করতে চাইছেন কেন? আমার বউ আমার কাছে থাকলে আপনার সমস্যা কি? আমাকে সুখী থাকতে আপনার ভালো লাগে না? শওকত হাওলাদার ভাবলেশীন ভাবে তাকিয়ে থাকে। ওনার নিশ্চুপতা দেখে সবাই যা বোঝার বুঝে নিল। পলাশ বলল, নিধিকে দূরে সরিয়ে ওর ক্ষতি করবেন, তারপর আপনার ছেলে আপনার বাবার কোলে ফিরে আসবে, এটাই ভাবেন, তাই তো? তাহলে আপনি ভুল। এই জন্যই বাড়িতে ডেকে এনেছেন। শওকত হাওলাদারের মুখের কাছে গিয়ে পলাশ কেটে কেটে বলল, আজকে থেকে আপনি আমার আব্বা না, আর কখনো জন্মদাতার দাবি দেখাতে আসবেন না। পেশাকার বেগম এতক্ষণ সব দেখে গেছে। নিধিকে তার একদম পছন্দ না। এই মেয়ের জন্য কিনা পলাশ তার ছেলের সাথে বেয়াদবি করেছে। উনি নিধির সামনে গিয়ে দাঁড়িয়ে হাত দিয়ে নিধির মাথায় একটা খোঁচা দিয়ে তারপর গালে খোঁচা দিয়ে বলে, পলাশ, এই মেয়ে তো কালিনী, কি দেখে পাগল হয়েছিস? আরো ভালো মেয়ে বিয়ে করাবো, এদের তালাক দিয়ে দে। ওনার কথা নিধি আটকে ওঠে, হাত দিয়ে মুখ চেপে ধরে। পেশাকারের এমন আচরণে পলাশ এগিয়ে আসে। তুমি ওর গায়ে হাত দিলে কেন? তোমাকে আমি খোঁচা দিই? অসভ্য মহিলা, সারা জীবন আমার আম্মাকে জ্বালিয়ে পুড়ে শেষ করে ফেলেছে, এখন আবার নাতি বৌদির ওপরে কৃতিত্ব ফলাতে চাই। মরার সময় হয়েছে, মনে কিছু ভয় ঢোকাও। আমার বউ আমি ছাড়ি না রাখি, এটা বলার তুমি কি? হ্যাঁ, কে তুমি? তোমার গলায় ধরে কি? কিছু বলি না দেখে মাথায় উঠে নাচবা। আমার সামনে আরেকবার এমন চটর পটর করতে আসলে মরার আগেই কবরে রেখে আসবো। পলাশের এমন তেতে ওঠা কথায় সবাই অবাক, যেন সমুদ্রের পানি থেকে আগ্নেয়গিরির লাভা হলকা দিয়ে বেরোচ্ছে। শিমুল হাসে, তার ভাইকে এমন শক্তই তো দেখতে চেয়েছিল। কুকুরের ঘাড়ে মুগুর না তুললে আজকাল হয় না। নীতিবাক্য মেনে চলতে গেলে জীবনের স্বাদ পাওয়া সম্ভব না। পলাশ শওকত হাওলাদারের দিকে ফিরে বলল, অপমান করার জন্য বাড়িতে ডেকে এনেছেন? এই মেয়ের জন্য তুই আমার সাথে এভাবে কথা বলতে পারিস না। আপনি আপনার অহংকার বাড়ানোর জন্য আমার সাথে নিধির সাথে কি করেছেন এগুলো? আপনি কি মানুষ? মেয়েদের সম্মান দিতে পারেন না, সেই জন্যই আল্লাহ আপনাকে মেয়ে দেয়নি। পলাশ রাবেয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। আম্মা, তোমার ছেলে সব সময় তোমার, আর কখনো এই বাড়িতে আসতে বলবে না। আমি ফোন দেব। আব্বা, কোথাও যাবি না? যাবি না? আম্মা, যেখানে আমার নিধির সম্মান নেই সেখানে আমি কি করে থাকবো বলো? নিধিকে ভালো রাখার দায়িত্ব যে আমি নিয়েছি মা। শওকত হাওলাদারের দিকে তাকিয়ে বলল, একদিন আমাদেরকে ঘরে ফিরিয়ে আনতে আপনি চোখের জল ফেলবেন, কথাটা মনে রাখবেন। শওকত হাওলাদার অবহেলার চোখে নিধির দিকে তাকায়। রাবেয়া মুখে হাত চেপে টুকরে কেঁদে ওঠে। রাবেয়ার কপালে মায়ার চুম্বন এঁকে পলাশ নিধির হাত ধরে বেরিয়ে যায়। যেখানে বিষাক্ত বাতাসে তার সুখের চোখে পানি আসে, সেখানে না থাকলে পলাশের কিচ্ছু হবে না। বাইকে উঠে নিধি শক্ত করে পলাশকে জড়িয়ে ধরে। পলাশ বাইক চালানো অবস্থায় নিধির শরীরের কম্পন বেশ বুঝতে পারছে। পলাশ বাইক থামিয়ে ঘাড় পিছনে ফিরিয়ে বলল, এত ভয় কেন পাও তুমি? আমি আছি না, আমি থাকতে তোমার কোনো ভয় নেই, আমি সব ঠিকঠাক করে সামনে নেব। নিধি কান্না ভেজা মুখে হালকা হাসে, মুগ্ধ হয়ে পলাশকে দেখে। এই ভরসাটুকুই কয়জন দেয়? পলাশতে তার জন্য এত কাতর, এটা আজকে নিজের চোখে দেখে। পলাশের প্রতি শ্রদ্ধা আরো বেড়ে যায়। এমন স্বামী পাওয়া ভাগ্যে কয়জনের হয়? নিধির হয়েছে। নিধি নিঃসন্দেহে ভাগ্যবতী। সুখে আবারও ঠোঁট উল্টে কেঁদে দেয়। পলাশ কি বলবে বুঝতে না পেরে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। নিধি বাসায় গিয়ে নিঃশব্দে কাঁদে। প্রথমবার স্বামীর বাড়ি গিয়ে এমন অপমানিত হবে এটা কল্পনার বাইরে ছিল। পলাশ স্তব্ধ হয়ে বিছানায় বসে আছে, চোখের দৃষ্টি নিধির পানে। নিধি কাঁদছে। তার কান্না দেখে পলাশের বুকটা পুড়ছে। নিধি ফ্লোরে হাঁটুতে চোয়াল ঠেকে বসে আছে। সে ভাবছে তার জন্য পলাশের কতগুলো কথা শুনতে হলো। ভেজা নয়ন মেলে পলাশের দিকে তাকায়। নিধি তাকানো দেখে পলাশ হাসার চেষ্টা করে। নিধি হাসে না, এক ধ্যানে পলাশকে দেখে। তারপর উঠে গিয়ে পলাশের গা ঘেঁষে বসে কাঁধে মুখ লুকিয়ে জোরে শ্বাস ফেলে। পলাশ এই দীর্ঘশ্বাসের অর্থ বোঝে। হাত বাড়িয়ে নিধিকে বুকে নেয়, চোখের পানি মুছে বলল, এখনো কাঁদছো যে? তোমার কান্না দেখলে আমার ভালো লাগে না নিধি। নিধি পলাশের কাতর মুখের দিকে তাকিয়ে বলল, আমার জন্য তোমাকে কত কথা শুনতে হলো। না, আমি তো অন্যায় প্রতিবাদ করেছি, যা অনেক আগেই করা দরকার ছিল। আমি থাকতে আমার স্ত্রীকে অপমান করে কথা বলবে,
এটা হয় না। তোমার অপমান মানে আমার অপমান। আমাকে যে বদলি করে দিচ্ছে, তোমাকে ছেড়ে থাকবো কিভাবে?